আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বেলা 11টায় রাজধানীর বিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে বরণ করে একটি অশ্বারোহী দল। পরে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করলে গার্ড অফ অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। এরপর বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম কার্যদিবসে আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে কর্মযাত্রা শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতির। 21শে আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাবেক বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ও সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন সরকার প্রধান। বৈশ্বিক পরিস্থিতির নানান সংকটের পরেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তারপরও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ জহিরুদ্দিন স্বপন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জ্বালানি সংকট যেটি হয়েছিল সেটি যে সরকারের কারণে নয়, সেটি দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। বিগত 17 বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করেছে যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। 17 বছরের অব্যবস্থাপনায় গরিব মানুষের উন্নয়ন হয়নি। মূল কাজ হবে দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। নবনিযুক্ত মন্ত্রী আরও বলেন, বিগত দিনে এদেশের বিচার বিভাগকে হত্যা করা হয়েছিল। বিচারের রায় জজ সাহেব লিখত না, মন্ত্রণালয় থেকে লেখা হতো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। দীর্ঘ 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানেও গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। দেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সংবাদ মাধ্যম গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে
টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সে যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সব কিছু যে দ্য ওয়ে দে ফেইলড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে আরও আধুনিকায়ন ও আরও সেবামুখী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, আগামী 1 বছরে বিমানে 10টি নতুন বোয়িং বিমান যুক্ত হবে। দুপুরে সচিবালয়ে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী 16ই ডিসেম্বর 3rd টার্মিনালের কার্যক্রম সফট ওপেন করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে, তবে শেষ করা না গেলে পুরোপুরি চালু করতে আরো 2 মাস সময় লাগতে পারে। এছাড়া যাত্রী সেবার মান ও বিমানের খাবারের মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান নবনিযুক্ত বিমানমন্ত্রী। আমরা বিমানের হয়রানি বন্ধ করার জন্য অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছি, তার মধ্যে কিছুটা সফলতা অর্জন করেছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্ক হিসেবে কাজ করে এটাকে আপনাদের যে চাহিদা, আপনারা যা দেখতে চান বিমানকে, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘরের বিভিন্ন উপাদান গায়েব করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। সকালে রাজধানীর আইডিইবিতে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত একটি সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিবাদকে সংক্রামক ব্যাধি উল্লেখ করে সরকারকে সতর্ক করেন তিনি। যারা অপকর্মের দায় নিয়ে একবার পালিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসতে পারে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। প্রতিযোগিতার পুরস্কার ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনে যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট কমছেই না। গ্যাস সংকটে শিল্পাঞ্চল আশুলিয়ার সাভার ও আশেপাশের এলাকায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গ্যাস না পাওয়ায় অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে পড়েছে। শিল্প কলকারখানা উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্প মালিকরা। গাজীপুরের কালিয়াকৈরে 1 মাস পেরিয়ে গেলেও তীব্র গ্যাস সংকটের কোনো সমাধান হয়নি। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিল্প কারখানার মালিক ও সিএনজি পাম্প মালিকরা। প্রায় 3-4 ঘন্টা ধরে সিরিয়ালে থাকি, এই নিয়ে আমাদের ভাড়া মারাও কষ্ট। ড্রাইভারের সাথে আমাদের অনেক পেঁচাল হয়, যেমন ওরা গ্যাস অনেক সময় বসে থাকার পরে ও গ্যাস দিতে পারি না। সকালবেলা 3টা পাম্পে গেছি, গ্যাস পাই নাই, এনে আইছি মাত্র 60 টাকার গ্যাস ঢুকছে। এই 50 টাকার গ্যাস নিলাম, 50 টাকার গ্যাস দিয়ে কি করুম? এই স্ট্যান্ডে যাইতে যাইতে গ্যাস পুড়িয়ে যাবো গা। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ওপর কি প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। জি ইরা, আপনি জানেন গত 1 মাস পেরিয়ে গেলেও গ্যাস সংকটের কোনো সমাধানের আশ্বাস পাচ্ছে না কারখানা কর্তৃপক্ষ এবং পাম্প কর্তৃপক্ষ। আপনারা জানেন যে কালিয়াকৈর উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এসব শিল্প কলকারখানা কিন্তু গ্যাস দিয়ে তাদের উৎপাদন করতে হয়। সেই উৎপাদন থেকে কিন্তু তারা ব্যাহত হচ্ছে। আমি সকাল থেকে বিভিন্ন কারখানা
ঘুরে দেখেছি এবং তাদের সাথে কথা বলে দেখেছি, অনেক কারখানায় কিন্তু বন্ধ হয়ে রয়েছে এই গ্যাস সংকটের কারণে। অনেক কারখানা যেগুলো খোলা রয়েছে অর্ধেক মেশিন বন্ধ রয়েছে, আর অর্ধেক 1 ঘন্টা চললে প্রায় সময়টাই শ্রমিকরা এবং কারখানা বন্ধ থাকে। সেই ক্ষেত্রে অর্ডার সময় মতো যদি তারা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাদের যে অর্থনৈতিক সংকট সেটা ব্যাহত হবে। সেই ক্ষেত্রে আমি যদি বলি শিল্প কারখানা বর্তমানে সার্বিক গ্যাস সংকটে তীব্র গ্যাস সংকটে পড়েছেন এবং বর্তমানে সার্বিক গ্যাস সংকটে তীব্র গ্যাস সংকটে পড়েছেন এবং শিল্প কারখানার যে শ্রমিক রয়েছে তারা কিন্তু বেকার হয়ে পড়েছেন, যার ফলে তাদের কিন্তু যে তাদের বাড়িতে যে পরিবার রয়েছে তাদের কিন্তু যে তারা বেতন পাচ্ছে মাস শেষে এসে বেতন তারা দিতে না পারায় পরিবার নিয়ে চলা কিন্তু তাদের কষ্ট হয়ে যাচ্ছে। তবে গ্যাস সিএনজি পাম্পগুলো রয়েছে কালিয়াকৈর, সেগুলোতে আমি সকাল থেকে ঘুরে দেখেছি প্রায় 5-7টা সিএনজি পাম্প বন্ধ রয়েছে, 2-1টি পাম্প যা খোলা রয়েছে সেগুলো কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে, প্রেশার একদম কম রয়েছে। আমি সিএনজি পাম্পের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে আমি বেশ কিছুদিন ধরে এই পাম্প বন্ধ রয়েছে। তবে এই সংকট যদি কাটিয়ে না ওঠা যায় তাহলে সারা দেশে কিন্তু শিল্প কারখানা অনেক ক্ষতিগ্রস্ত জানিয়েছেন। জি, এই ছিল গ্যাস সংকট নিয়ে কালিয়াকৈর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দিনের অর্ধেক সময়ই বিদ্যুতের দেখা মিলছে না টাঙ্গাইলে। এতে করে চালের মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। সময় মতো সরবরাহ করতে না পারায় সংকট সহ দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর কাজের সময় কমে যাওয়ায় আয়ও কমে গেছে শ্রমিকদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। প্রচণ্ড গরমের মধ্যে টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনরাত মিলিয়ে বেশিরভাগ এলাকায় 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত মিলছে না বিদ্যুৎ। এতে করে রাইস মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ফলে চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারছেন না মিল মালিকরা। আর আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা। ইদানিং এত পরিমাণে লোডশেডিং যে আমরা মেশিন ঠিকমতো চালাতে পারছি না। প্রোডাকশন দিব, তারপর না আমাদের মালিক পক্ষ বেতন দিবে, তো ওরা বেতন দিবে কিভাবে? আমরা চাই যেন সরকার অন্তপক্ষে যে এই কাউল কারখানা যে আছে রাইস মিলের এই বিদ্যুৎটা যেন ঠিকঠাকভাবে দিতে পারে। এদিকে ঘন ঘন লোডশেডিং এ থমকে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবি তাদের। আধা ঘন্টা যদি কারেন্ট থাকে 2-2.5 ঘন্টা থাকে না। আমার এই যে কারেন্টের দোকান, কারেন্ট না থাকলে এগুলো সদাই কেউ কিনে। সরকারের কাছে আবেদন, বিদ্যুৎ খাতে জ্বালানি খাতে যাতে একটু নজরদারি করে জনজীবন যেন স্বাভাবিক হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমাদের চাহিদার তুলনায় কম পাচ্ছি। আমরা বিভিন্ন এলাকায় লোডশেডিং এর মাধ্যমে বাকি গ্রাহকদের আমরা বিদ্যুৎ সরবরাহ করতেছি। সরকার দ্রুত যে আমাদের জেনারেশনটা স্বাভাবিক যদি করে বা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রাহককে নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ দিতে সক্ষম হব। টাঙ্গাইলে পিডিপি ও পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুতের চাহিদা 360 থেকে 370 মেগাওয়াট। সেখানে সরবরাহ করা হচ্ছে 230 থেকে 240 মেগাওয়াট। আবরার মাহি, আরটিভি। রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। কয়েক সপ্তাহের ব্যবধানে মান ভেদে কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। চাল ব্যবসায়ীরা বলছে রপ্তানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে এই চালের দাম বেড়েছে। তবে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের অর্থনীতিবিদদের মতে অসাধু চক্রের যোগসাজশে চালের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। ঢাকাকে বিরিয়ানির শহর বললেও খুব একটা ভুল হবে না। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর অলিগলিতে হাঁটলে নাকে ভেসে আসবে তেহারি, বিরিয়ানি, পোলাও সহ নানা মুখরোচক খাবারের ঘ্রাণ। তবে এই খাবার যে চালে তৈরি সেই সুগন্ধি চাল এখন বিক্রি হচ্ছে রেকর্ড দামে। কেজি প্রতি সুগন্ধি চালের দাম 200 থেকে 230 টাকা। শুধু সুগন্ধি চাল না, বাজারে নাজিরশাইল চালেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 8 টাকা। হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন খাবারের দাম বৃদ্ধি না পেলেও চাল কিনতে হচ্ছে বেশি দামে। এতে ব্যবসাতেও নাকি হচ্ছে মন্দাভাব। যে চালের দাম 60 টাকা কেজি ছিল এই চালের দাম 85 টাকা কেজি, যে চালের দাম 120 টাকা ছিল সেই চাল হইল
200 টাকা কেজি। আগে দামের বিক্রি করতেছি, বাড়তি দিয়ে কোনো বিক্রি করতেছি না। ব্যবসা প্রতিদিন আমাদের ব্যবসা অত্যন্ত খারাপ যাচ্ছে। এদিকে চাল ব্যবসায়ীরা বলছেন সুগন্ধি চাল বিদেশে রপ্তানির কারণেই এই সংকট দেখা দিয়েছে। প্রতি কেজি 100 টাকা বাড়ছে। আমার ঘরের দরকার হলো 10 কেজি, আছে 8 কেজি, 2 কেজি 100 টন বাইরে যাইতেছে, তার কারণে বাজারটা এখন বেশি। দাম নির্ধারণ করে যারা আপনার সিন্ডিকেট করে, যারা চাউলের ব্যবসায়ী, তারা বিশেষ করে বড় বড় 5-6টা কোম্পানি আছে। তবে ক্যাবের সভাপতি বলছেন চালের দাম বৃদ্ধি করা হয়েছে প্যাকেটজাত প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই। এটা পুরোপুরি ব্যবসায়ীদের একদম বলবো যে কারচুপি। এখন কর্পোরেট গ্রুপগুলো ঢুকে গেছে, তারা যেটা খোলা চালটাই আপনার প্যাকেটে ভরে আপনার প্রায় 40 টাকা বেশি দামে বিক্রি করে। কর্পোরেট গ্রুপ আসলে এই চালের দাম বা যেগুলো প্যাকেট করে এটা প্রথম তারা কিন্তু দামটা বাড়িয়ে দিয়েছে। এর আগে যখন মিলের মধ্যে ছিল খোলা চাল, তখন কিন্তু আপনার এরকম লুটপাট হতো না। অর্থনীতিবিদদের মতে দেশে পর্যাপ্ত চাল থাকা সত্ত্বেও বাজারে যারা সংকট তৈরি করে দাম বৃদ্ধি করছে, তাদের সিন্ডিকেট ভাঙতে সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি। হঠাৎ করে আপনার চাহিদা বৃদ্ধি হয়েছে সেটা বিশ্বাস করার মতো না। অতএব তখন সরকারকে বুঝতে হবে যে এই জায়গায় সিন্ডিকেট হয়েছে, সেই সিন্ডিকেটটা হয়েছে আড়ত থেকে, সেই সিন্ডিকেটটা হচ্ছে যারা বিগ সাপ্লায়ার তাদের কাছ থেকে। অতএব এটাকে যদি অস্বস্তিকর মনে হয় তাহলে ডেফিনেটলি সরকারের উচিত এটাকে তদন্ত করে বের করা এবং ব্যবস্থা নেওয়া। রপ্তানি বাড়ার প্রভাবই হোক বা বাজার কারসাজি, সুগন্ধি চালের লাগামহীন দাম চাপে ফেলছে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা সবাইকে। তাই কৃত্রিম সংকট ঠেকিয়ে বাজারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সহ দাম নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। মাদক সেবনে বাধার কারণে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এ সময় তিনি বলেন, প্রতিবেশীদের নির্মাণাধীন বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দিয়েছিলেন গণপতি চক্রবর্তী। এতে ক্ষুব্ধ হয়ে একে একে সবাইকে শ্বাসরোধ করে হত্যার পর ডাকাতির ঘটনা সাজানোর চেষ্টা করা হয়। গেল রাতে নগরীর মাছুয়াপাড়া মন্দির সংলগ্ন একটি 2 তলা বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী এবং ছেলে আয়াসের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। সেখানে যাবার আগে চিলে কোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। মোট 4 জন। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। নারায়ণগঞ্জে গৃহকর্মী মিমকে হত্যার পর বাড়ির বাইরে নিয়ে যায় গৃহকর্তা ফয়সাল ও তার শ্বশুর। এমন একটি ভিডিও ফুটেজ এসেছে RTVর হাতে। অথচ ভবনের ম্যানেজার ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলেও তাকে মিথ্যা কথা বলেন অভিযুক্তরা। মিমের স্বজনদের দাবি, শুধু নির্যাতন নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চায় ভুক্তভোগীর পরিবার। কুমিল্লা প্রতিনিধি আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত স্বপনের সহায়তায় জানাচ্ছেন এআর বাদল। গৃহকর্মী মিম হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার ওই ভবনটির সিসিটিভির ফুটেজ পেয়েছে RTV। তাতে দেখা যায় মিমের নিথর দেহ পাজাকোলা করে CNG অটোরিকশায় তোলেন গৃহকর্তা ফয়সাল। সেখানে আগে থেকে অবস্থান করা ফয়সালের শ্বশুর ABM আব্দুর রাজ্জাকও চড়ে বসেন। এরপর স্থান ছেড়ে যায় অটোরিকশাটি। 12 আগস্ট ঢাকা মেডিকেলের সিসি ক্যামেরায় ধরা পড়ে মরদেহটি রেখে শ্বশুর জামাতার পালিয়ে যাওয়ার দৃশ্য। হত্যার দায় থেকে বাঁচতেই তাদের এ কৌশল। ভবনের ম্যানেজার হৃদয় RTVকে বলেন, নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তিনি কি হয়েছে জানতে চাইলে তাকে মিথ্যে বলা হয়। অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, তো এটা সন্দেহজনক না, বের হইতে পারে। তো তখন CNG নিয়ে আসার পরে দোতলা থেকে উনি সিঁড়ি দিয়ে ওনারে কুলে করে, অসুস্থ রোগী জিজ্ঞাসা করে বলছে যে অসুস্থ হয়ে পড়ছে, অনেক জ্বর, হসপিটাল ভর্তি করাইতে হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা অসুস্থ রোগী যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হতে পারে। তো CNGতে উঠে আর কোনো কথা বলেনি, বের হয়ে চলে গেছে।
17 আগস্ট ভাড়া পরিশোধ করে ট্রাকে করে মালামাল নিয়ে বাসা ছেড়ে চলে যায় অভিযুক্ত পরিবারটি। ওনারা 17 তারিখ সকালবেলা হঠাৎ করে মাল সামানা নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের এখানে যে প্রসেসিং, আমাদের এখানে সার্ভিস চার্জ বকেয়া এগুলো আছে কিনা আমরা এগুলো চেক করি। মিমের বোনের অভিযোগ, তার বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সারা শরীরে মাইরের ক্ষত, এত কামড়, দর্শন বেড়াতে আমার বোনরে করছে। দর্শন কইরা আমার বোনরে মেরে ফেলছে। দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মিমের স্বজনরা। বিচার চাই, আমার মেয়ের যেভাবে কষ্ট দিয়ে মারছে ওদেরকে 3 গুণ কষ্ট দিয়ে মারা হোক। অভাবের তাড়নায় মায়াডারে বাসায় দেওয়া হয়েছে। মায়াডারে যেভাবে, আমার এই বোনের মায়াডারে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে, আমি ওদের ফাঁসি চাই। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ফয়সাল, তার স্ত্রী রাহেমা আক্তার খাতুন রেশমা ও ফয়সালের শ্বশুর ABM আব্দুর রাজ্জাক কারাগারে রয়েছেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। AR বাদল, RTV, ঢাকা। মাতারবাড়ির সমুদ্র বন্দরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে 12,500 কোটি টাকার আধুনিক গ্রিন শিপ বিল্ডিং ও মেরামত কেন্দ্র। সম্পূর্ণ আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পে মিলবে দুটি বিশালাকার ড্রাইডক, যা বদলে দেবে দেশের নৌ বাণিজ্য ও মেরিটাইম সেক্টরের বৈশ্বিক চিত্র। সম্প্রতি এই গ্রিন শিপ বিল্ডিং অ্যান্ড রিপেয়ারিং হাব গড়ে তোলার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আন্তর্জাতিক মানের এই স্থাপনা নির্মিত হলে সরাসরি 1,300 জন দক্ষ প্রকৌশলী সহ পরোক্ষভাবে অন্তত 3,900 মানুষের বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ওড়িশা উপকূল থেকে 240 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এক বাংলাদেশি সহ 24 জন নাবিক নিয়ে ডুবে গেছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ MV ওশেন উইনার। ওড়িশার প্যারাদ্বীপ বন্দর থেকে 72,000 মেট্রিক টন মালামাল নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ নাবিকদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও 20 জন চীনা ও 3 জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। ভারতের কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ইতোমধ্যে লাইফ র্যাফট থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে তা এখনও স্পষ্ট নয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।